This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেফতার পুষ্পা, আর এই ছবি দিয়ে শুরু করবো আজকে নিউজ এট 2। গ্রেফতার হলেন সুপারস্টার আল্লু অর্জুন। সেই ছবি দেখুন। আজই কিছুক্ষণ আগে হায়দ্রাবাদ পুলিশ তাকে গ্রেফতার করে তার নিজের বাড়ি থেকে, বঞ্জারা হিলসের বাড়ি থেকে। কারণ তার পুষ্পা 2 রিলিজ হওয়ার পরেই যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে, সেই ছবি দেখতে যাওয়া নিয়ে, এবং সেখানেই পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার জেরেই গ্রেফতার আল্লু অর্জুন। তবে তার ভক্তকুলের মধ্যে আবার নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। তাদের প্রিয় সুপারস্টার গ্রেফতার। আল্লু অর্জুন গ্রেফতার হলেন আর জামিন পেলেন পার্থ চ্যাটার্জি। ঠিক শুনছেন আপনি, পার্থ চ্যাটার্জিও জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায়। যে মামলায় 2022-এর 23শে জুলাই পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করেছিল ইডি, সেই মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিল পার্থ চ্যাটার্জিকে। কিন্তু পার্থ চ্যাটার্জি জামিন পাওয়া মাত্রই বেরিয়ে যেতে পারবেন না অর্পিতা মুখার্জির মতো, যদিও একই মামলায় জামিন হলো পার্থ চ্যাটার্জিরও। অর্পিতার মতো এখনই বেরোতে পারবেন না, কারণ কিছু শর্ত, কিছু নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, পার্থ চ্যাটার্জি কি আদৌ বেরোতে পারবেন? চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। সুজয় আমার সঙ্গে রয়েছে, সুজয় বলতে পারবে। সুজয়, দেখো পিউদি, 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং এই 1 ফেব্রুয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বলেছে যে তাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করার বা শুরু করার যে প্রক্রিয়া, সেটা শুরু করতে বলা হয়েছে। অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, ট্রায়াল করতে, অর্থাৎ নিম্ন আদালতে, এবং জানুয়ারির 2য় থেকে 3য় সপ্তাহের মধ্যে তদন্তকারী সংস্থাকে এই মামলায় যে সমস্ত সাক্ষী রয়েছে বা যাদের উপর প্রভাব খাটানোর সম্ভাবনা রয়েছে তাদের সমস্ত জিজ্ঞাসাবাদ বা তাদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে জামিন পেলেও কিন্তু কোনোভাবেই তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না, শুধু বিধায়ক হিসাবে থাকবেন। এবং এই পর্যায়ে ছাড়া যে প্রশ্নটা তুমি করছিলে যে পার্থ চট্টোপাধ্যায় জেলমুক্ত হবেন কিনা, সেই সম্ভাবনা অনেকটাই কম, তেমনটাই বলছে কেন্দ্রীয় এজেন্সি। তার কারণ সিবিআই তাকে একই মামলায়, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে রেখেছে 1 অক্টোবর। সেই মামলায় এখনো পর্যন্ত জামিন পায়নি পার্থ চট্টোপাধ্যায়কে। ফলে যদি 1 ফেব্রুয়ারির মধ্যে তাকে জেলমুক্ত হতে হয়, সিবিআইয়ের মামলাতে জামিন পেতে হবে। শুধু তাই নয়, আরও সিবিআই যে বাকি মামলাগুলি করেছে নিয়োগ দুর্নীতির, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ, সেই মামলাগুলিতেও চার্জশিটে একেবারে প্রধান অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। সেই মামলাগুলোতেও তাকে জামিন পেতে হবে, যদিও সেই মামলাগুলোতে এখনো এজেন্সি তাকে গ্রেফতার করেনি বা গ্রেফতার দেখায়নি। ইডির মামলাতেও বাকিগুলিতে তিনি গ্রেফতার দেখানো হয়নি এজেন্সির তরফ থেকে। ফলে এজেন্সির কাছে একটা পরবর্তী পদক্ষেপ করার রাস্তা খোলা হয়ে থাকছে যে তারা এই মামলাগুলিতে, বাকি মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়কে ট্যাগ করতে পারে, অর্থাৎ যুক্ত করতে পারে প্রধান অভিযুক্ত হিসাবে। ফলে জামিন পেলেও তার জেলমুক্ত হওয়ার সম্ভাবনাটা যথেষ্টই কম, যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যারা, তারা বলছেন যে সিবিআইয়ের মামলা বা বাকি যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলিতেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবে। তার কারণ তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়ার শুরু করতে পারেনি এখন এজেন্সি। ফলে যে গ্রাউন্ডে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ইডির মামলায় জামিন পেয়েছেন, সেই একই গ্রাউন্ডে সিবিআইয়ের মামলাগুলিতেও জামিন পেয়ে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। বুঝতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ। সেই গ্রাউন্ডটা কি? গ্রাউন্ডটা হচ্ছে ট্রায়াল শুরু হচ্ছে না বা ট্রায়াল চলছে, এবং সর্বোচ্চ সাজা যা হতে পারে সেই অপরাধে তার 1/3 মানে 1/3 যদি কেউ অলরেডি জেলে কাটিয়ে দেন, তাহলে আর তাকে জেলে রেখে ট্রায়াল চালানোর কোনো প্রয়োজন নেই। যদি এই যুক্তিতে সুপ্রিম কোর্ট জামিন দেয় ইডির মামলায়, সিবিআই এর মামলাতেও এই যুক্তি খাটতেই পারে। সুতরাং পার্থ চ্যাটার্জির সিবিআই মামলাতেও জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এক্ষুনি জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই, এটা স্পষ্ট। তবে পার্থ চ্যাটার্জির জামিনে ভীষণ হতাশ, মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জির ওল্ড ব্রিগেডের দুজন, পার্থ চ্যাটার্জি এবং ফিরহাদ হাকিম। পার্থ চ্যাটার্জি জেলে গিয়েছিলেন, ফিরহাদ হাকিম তখন বলেছিলেন এটা আমাদের সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি। আজ মনক্ষুণ্ণ কেন ফিরহাদ হাকিম, আর সেদিন কি বলেছিলেন, দুটোই শোনাবো। দিল্লিতে ইডি কেসে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেন। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী। যদি
কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। সুতরাং আমরা এটা একটা কালেকটিভ পরিবার আমাদের, এটা আমরা কারোর কাছে কারোর দায় ঠেলতে পারি না। ভাবা যায় 2.5 বছর আগে যে ব্যক্তি বললেন এটা যত দায় পার্থর ততটা দায় আমারও, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, 2.5 বছর পর উনি জামিন পেয়েছেন শুনে মনে হচ্ছে ডিসার্টেন্ড। কেন? 2.5 বছরে কি হলো বলবে সায়ন্ত। একদমই, দেখো আজকে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন তা রাজনৈতিকভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি যে বক্তব্য দিয়ে আমাদের সামনে দিয়েছেন সেটা এক লাইনে হলেও যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে ফিরহাদ হাকিম কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া বা না পাওয়া এটা নিয়ে যে দলের কিছু আর আসে যায় না সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন এই একটা বক্তব্যে। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকার জন্য বিগত দিনে যে কটি নির্বাচন হয়েছে বা তৃণমূল কংগ্রেসে যে সময় চলছে তা যে যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে একমাত্র নিয়োগ দুর্নীতির জন্য, সেটাও তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। যে কারণে 2.5 বছর আগে তিনি যে মন্তব্য করেছিলেন এবং 2.5 বছর পর তিনি যে মন্তব্য করলেন তার মাঝখানে যে সময়টি গিয়েছে তার মাঝে তৃণমূল কংগ্রেসকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়েছে। যে ফেস করতে যে কালি লেগেছে দলের গায়ে সেটাকে পরিষ্কার করতে তৃণমূল কিন্তু এখনও সম্পূর্ণ করে উঠতে পারিনি। এই অবস্থায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম কোথাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যে ভূমিকা তা নিয়ে তিনি ডিসহার্টেড, অর্থাৎ হতাশ, অর্থাৎ তার জামিন পাওয়া নিয়ে কিন্তু তিনি হতাশায় প্রকাশ করলেন। স্বাভাবিকভাবেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিকভাবে তো অন্য ইঙ্গিত বহন করছে। তার মানে ফিরহাদের বক্তব্যে স্পষ্ট তৃণমূল ঝেড়ে ছেঁটে ফেলে দিয়েছে পার্থ চ্যাটার্জিকে। একদম 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 তৃণমূল কংগ্রেসে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কোনোভাবে ভাবুক নয়, সেটা কিন্তু আজকে ফিরহাদ হাকিমের বক্তব্যে স্পষ্ট। পার্থ চট্টোপাধ্যায় যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অর্থাৎ নিয়োগ দুর্নীতির পর এবং নিয়োগ দুর্নীতির ঘটনায় তাতে যে দল কালিমাপ্ত হয়েছে তার নিঃসন্দেহে বলা চলে। আর সেই কালি মুছতে তৃণমূল কংগ্রেসে কিন্তু এখন ওষ্ঠাগত প্রাণ। সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম রীতিমতো দলের তরফে বুঝিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় দলের এখন আর সম্পদ নয় বা শান্ত। তোমাকে ধন্যবাদ। আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল আছেন, রাজনীতির বিশ্লেষক। দেখুন, পার্থ চ্যাটার্জি তিনিও অভিযুক্ত, তিনিও কিন্তু এখনো কনভিক্টেড নন। যদি তিনি তৃণমূলের গায়ে কালি লাগান তাহলে বালু মল্লিক, তাহলে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা এরাও তো সেই একই কালি লাগিয়েছেন তৃণমূলের গায়ে। তাহলে বাকিদের ক্ষেত্রে আলাদা নিয়ম, পার্থর ক্ষেত্রে এতটা উদাসীন কেন? প্রথমত হচ্ছে যে দুর্নীতিটা হয়েছে সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পার্থ চ্যাটার্জি হোক বা অন্যান্য যাদের নাম একটু আগেই তুমি করলে, এরা কেউই কিন্তু আলাদাভাবে কোনো দুর্নীতি করেনি। এই দুর্নীতি যে বিপুল দুর্নীতি, এটা একা করা সম্ভব নয়, এটা কিন্তু সবাই জেনে গেছে। কিন্তু চিন্তার জায়গাটা অন্য, যে এই যে দুর্নীতি এর শাস্তি, এটা নিয়ে আমার একটা বিশেষ কথা বলার আছে। সেটা হচ্ছে যে এই দুর্নীতি একটা ছোটখাটো চুরি ডাকাতির দুর্নীতি নয়, এটা এমন একটা দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে যে দুর্নীতি সেটা সমাজকে কুড়ে কুড়ে খায়, শেষ করে দেয়, এবং তার ফল দীর্ঘমেয়াদী বিভিন্নভাবে এটা কিন্তু প্রভাবিত করছে একটা সমাজকে। কাজে এই শাস্তি 7 বছরের থেকে অনেক বেশি হওয়া উচিত এবং এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। তারা জামিন পেল কি পেল না তা নিয়ে আমরা একেবারে বিন্দু মাত্র উৎসাহিত নই, জানতেও চাই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সমাজটাকে যে তারা শেষ করে দিয়েছে, এই যে শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতি। আজকে স্কুল কলেজে, স্কুলের কথা তো প্রথমেই বলবো, যে স্কুলের যে দুর্নীতির জন্য কত শিক্ষক তারা আজকে ক্লাসে যেতে পারছেন না, বাচ্চারা টিচার পাচ্ছে না। যে মিড ডে মিল রান্না করছে দেখা যাচ্ছে সে এসে ক্লাস সামলাচ্ছে, পরীক্ষার গার্ড দিচ্ছে। কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে, আমি নিজে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, সেখানে দেখতে পাচ্ছি টিচার অপ্রতুল, প্রয়োজনে তাদের ঠিক মতো আমরা প্রপার নাম্বার অফ টিচার্স দেওয়া যাচ্ছে না, প্রফেসর দেওয়া যাচ্ছে না। এবং আরেকটা যেটা হয়েছে যে কলেজ থেকে পাশ করা মানে পুরোটাই ঘুম পোকা খেয়ে ফেলছে, যেখানে একটা বড় চাইয়ের নাম পার্থ চ্যাটার্জি। মহানন্দাদি সঙ্গে থাকুন প্লিজ। কিন্তু পার্থ চ্যাটার্জি ও যদি দলকে কালিমালিপ্ত করেন, বাকিরা কি করেননি এই প্রশ্ন আসে। পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে অ্যাবারেশন কেন? শুধুমাত্র তার নামের সঙ্গে অর্পিতা মুখার্জি নামটা জুড়ে গিয়েছিল এবং ওই কাঁড়ি টাকা সে সময় চোখ বড় বড় করে দেখেছিল গোটা বাংলা। শুধু এই দুই কারণেই পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে তৃণমূলের নিয়ম আলাদা, প্রশ্নটা থাকে। তবে আরো বড় প্রশ্ন কি জানেন? আজ দুপুরে কলকাতায়
কলকাতার নাগরিকদের জন্য কলকাতার রাস্তায় অভিজাত এলাকায় আবর্জনার স্তূপে কাটা মুন্ডু পাওয়া যাচ্ছে। কাটা মুন্ডু, এক মহিলার কাটা মুন্ডু বলে আপাতত প্রাথমিকভাবে শনাক্ত করেছে কলকাতা পুলিশ। পুলিশ কুকুর নিয়ে গিয়ে ছানবিন চলছে এই মুহূর্তে। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা আমরা শুনবো। প্রথমে দেখে কিন্তু আমিও বুঝিনি যে জ্যান্ত মানুষের মাথা। আমার নিজের যেটা মনে হয়েছিল, অনেকে বললো শুটিংয়ে এইরকম লাগে তার জন্য, কিন্তু আমি যখন ব্লাডগুলো দেখলাম প্লাস্টিকের মধ্যে রয়েছে তখন আমি নিজে শিওর হলাম নিশ্চিতভাবে এটা মানুষেরই কোনো মহিলার কাটা মুন্ডু। প্রতিদিন এইখানে লাইট ভেঙে ফেলা হতো এবং আরও যেটা এইখানে একটা ময়লা ফেলার আবর্জনা স্থল, যেটা নিয়ে আমি হাউসেও বারবার বলেছি, প্রস্তাব দিয়েছি যে এই জায়গাটা যেহেতু বাউন্ডারি নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটা ময়লা ফেলার একটা আতুর ঘর হয়ে গেছে। ব্যাপারটা কিরকম শিহরিত করে দেওয়ার মতো। কাটা মুন্ডু এই কলকাতার অভিজাত এলাকায় কি হয়েছে, পুলিশ এখন অবধি কি জানতে পেরেছে বলবে সুপ্রিয়। সুপ্রিয়, যদিও অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে উঠে আসতে শুরু করেছে এই প্লাস্টিক বন্দি অবস্থাতে কাটা মহিলার মাথা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে। কারণ এখনো পর্যন্ত এই মহিলার নাম পরিচয় বা তিনি কোথাকার বাসিন্দা সেই সম্পর্কিত বিষয় কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। সেটা জানার চেষ্টা করছে। শহর কলকাতার যে সমস্ত থানাগুলো রয়েছে প্রত্যেকটি থানার কাছেই কিন্তু ইতিমধ্যেই গল্ফ গ্রিন থানা বা লালবাজারের তরফ থেকে ওই মহিলার যে মাথার ছবি সেটা দিয়ে ইনফরমেশন পৌঁছে দেওয়া হয়েছে যে গত কয়েকদিনে কেউ কোথাও থেকে মিসিং আছে কিনা বা এই ধরনের কোনো খবর আছে কিনা। তার পাশাপাশি যেটা সব থেকে চাঞ্চল্যকর, ওই মহিলার কাটা মাথা উদ্ধার হলেও তার দেহের বাকি অংশ কোথায়, বাকি দেহাংশের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই দেহাংশের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। তার পাশাপাশি প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন ওই মহিলাকে খুন করা হয়েছে, তারপর তার গলা কাটা হয়েছে। আততায়ী কে বা কারা, কখন ওই দেহ কাটা মাথা ফেলে দেওয়া হলো, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু ইতিমধ্যেই আশপাশে এলাকা যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে তদন্তকারীরা তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন। তবে আরও যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে ঘটনাস্থল, এখানে যখন স্নিপার ডগ নিয়ে আসা হয় লালবাজারের তরফ থেকে, গন্ধ শোকার পরেই সেই স্নিপার ডগ এই রাস্তা ধরে ছুটতে ছুটতে সে প্রায় 5 থেকে 600 মিটার দূরে একটি অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের ভেতরে গিয়ে সেখানকার যে পার্কিং লট রয়েছে সেখানে গিয়ে থেমে যায়। আর সেখান থেকেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই কাটা মাথা উদ্ধার হওয়ার ঘটনার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের কোনো না কোনো একটা যোগসূত্র থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওই অ্যাপার্টমেন্টের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা, ছবি দেখানো হয়েছে, কেউ ওই মহিলাকে চিনতে পারছেন কিনা। তবে এখনো পর্যন্ত কোনোভাবেই মহিলার নাম পরিচয় জানা যায়নি, তার দেহের বাকি অংশের খোঁজ মেলেনি, আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে। স্বাভাবিকভাবেই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত, কারণ এই যে এলাকা সম্পূর্ণ ধন্যবাদ মানে স্থানীয় বাসিন্দা কেন, আমরা এত দূর থেকে শুনেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। কলকাতায় ধরুন এই মার্ডারটা অন্য কোথাও হয়েছে, মুন্ডুটা এখানে নিয়ে এসে ফেলা হয়েছে, সেটাও কি কম মারাত্মক নাকি? কি চলছে আইন শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠবে না? অবশ্যই উঠবে। আর আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আমাদের পড়শি দেশে তো বড় করে রয়েছে এখন। সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে, যা হচ্ছে তা অত্যন্ত নক্কারজনক, উদ্বেগজনক। সংসদে দাঁড়িয়ে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন একটু আগেই। With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting. And it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে বাংলাদেশে তার একাধিক নমুনা রোজ আপনাদের সামনে আনছি, কিন্তু এবার আজ এমন একটা তথ্য বলবো আপনি বুঝতে পারবেন যে শুধু হিন্দুরা নয়, সংখ্যালঘু খ্রিস্টানদের ওপরেও কট্টরবাদীরা কিভাবে থাবা বসাতে চাইছে। সামনেই ক্রিসমাস, কিন্তু ক্রিসমাসে কোনো উৎসব পালন করা যাবে না, বাজি ফোটানো যাবে না, ফানুস ওড়ানো যাবে না। কেন এরকম ফতোয়া? এতদিন ধরে যা চলে আসছে, কেন তার উপর নিষেধাজ্ঞা? আমি আরো জানবো। সুমন কল্যাণ আমার সঙ্গে রয়েছে আরো আপডেট দেওয়ার জন্য। সুমন, একেবারে দেখো যে সনাতনীদের ওপর হামলার ঘটনা নিত্য নৈমিত্তিক হচ্ছিল এবং সেটা কিন্তু আমরা প্রচারও করছিলাম। বাংলাদেশের ইউনিট সরকার যতই ঢেকে রাখার চেষ্টা করুক সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে এসেছিল। এবার সনাতনীদের পর খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এবং সেই হামলাটা কেমন? রাজনৈতিক হামলা নয়, হামলা হচ্ছে প্রশাসনিকভাবে। ইউনিসেফ সরকার বলে দিয়েছে ক্রিসমাস উদযাপন
করতে গেলে ঘরের ভেতরেই করতে হবে। কোনো আনন্দ উৎসব উচ্ছ্বাস দেখানো যাবে না, ফানুস ওড়ানো যাবে না, কোনো রকম আতশবাজি পোড়ানো যাবে না। ফলে একের পর এক এই সমস্ত যে ফতেয়াগুলো জারি হয়েছে, আর সেই ফতেয়া জারি করেছে কিন্তু পুলিশ। অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছি ধর্মীয় নেতাদের সঙ্গে যখন বৈঠক করেছিলেন, তখন একজন ফাদার, একজন বৌদ্ধিস্ট, একজন হিন্দু, একজন খ্রিস্টান, সকলে মিলে তাদেরকে বসে কিন্তু তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা হয়েছে। আর তার 7 দিনও কাটেনি, আজকে খ্রিস্টানদের ওপর কিন্তু এই ঘটনা ঘটলো। ফলে পরিষ্কারভাবে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যে এই মুহূর্তে জামায়াতের থেকে শুরু করে কট্টর মৌলবাদীরা তারা যেটা বলে দিচ্ছেন ইউনিস সরকারকে সেটাই করতে হচ্ছে, এবং ইউনিস সরকার সেই পথেই হাঁটছেন। ফলে সংখ্যালঘুদের অবস্থা কি, আজকে বিদেশমন্ত্রী যেটা বলেছেন অত্যন্ত তাৎপর্যতার সঙ্গে সেটা রয়েছে, কিন্তু সেটা কারণ যে ছবিগুলো উঠে আসছে তাতে কিন্তু এই কথাগুলোই উঠে আসে যে সংখ্যালঘুরা বাংলাদেশে অত্যন্ত ভীত এবং আতঙ্কিত অবস্থায় কোনো রয়েছেন। সন্দেহ নেই, প্রতি সুমন মুহূর্তে সঙ্গে তাদের উপর থাকো। আক্রমণ নেমে আসছে। সত্যিই তো খুব খারাপ অবস্থায় রয়েছেন, খুব প্রাণ সংশয়ের মধ্যে রয়েছেন ওপারের হিন্দুরা, ওপারের সংখ্যালঘুরা। তবে এই নিয়ে এপারের মানুষজন কি বলছেন একবার শোনাতে চাই। মাইনরিটির বিরুদ্ধে কোথাও মাত্র বাংলাদেশে নেই, এখানেও না এনি কান্ট্রিজ, এটা না হলে ভালো। ইট ইজ কন্ডেমেবল। আমরা জানি কি যত মাইনরিটিজ আছে বাংলাদেশে এখন আতঙ্কে রয়েছে, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, যারা জৈন, পার্সি সবাই এখন আক্রান্ত রয়েছে। অনেক থ্রেট আছে। আমরা দেখলাম কি বুদ্ধিস্টদের কলোনির উপরে খুব ভয়ঙ্কর হামলা হয়েছিল। আর আমরা ভাবি কি ইন্টারিম গভর্নমেন্ট নেসেসারি স্টেপ নেবেন কি ক্রিশ্চান, হিন্দু, বুদ্ধিস্ট মাইনরিটিজ ওরা যখন সেলিব্রেশন করছে ওদের উপরে অ্যাটাক না হোক। একটা ইসলামিক স্টেট হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে চলেছে। এই যে হিন্দুদের ছেড়ে এবার খ্রিস্টানদের ওপরও সরকারের রোষের দৃষ্টি পড়ল। কেমন করে উৎসব করবে, কেমন করে উৎসব করবে না, এই যে এত নিয়মবিধি, এটা কোনো গণপ্রজাতন্ত্রী দেশের স্বভাব। সেই বাংলাদেশ চাইছেটা কি? শুধুমাত্র সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে তারা থেমে নেই, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে গরম গরম হুঙ্কার দিয়ে থেমে নেই, এবার নাকি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে, বলছেন এক বিএনপি নেতা। শুনুন। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। চলুন আরো একবার এই বিষয়টা জানি। সুমন কল্যাণ আমার সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, আমরা সিরিয়া, ইসরায়েল এরকম দেখি বাড়ির বাচ্চা ছেলেদের সামরিক প্রশিক্ষণ হয়, বাংলাদেশ চাইছেটা কি? একেবারে দেখো, একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে। কখনো কলকাতা দখল করে নেবে, তার পাশাপাশি আমেরিকাও তারা দখল করতে পারবেন। আর এবারে তারা অস্ত্র তুলে দেবেন বা যুবকদের হাতে, স্থানীয় মানুষদের হাতে। ফলে বাংলাদেশ একটা সাধারণ স্বাধীন দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যার গণপ্রজাতন্ত্র যেখানে বলা রয়েছে, সেই রকম একটা দেশ এই রকম কথাবার্তা বলতে পারে তার কোনো নেতা, যে দল একসময় বাংলাদেশ শাসন করেছে, বিএনপি, তার নেতারা এই কথাবার্তা বলছেন। ফলে দেশটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা আন্দাজ করা যাচ্ছে। পাশাপাশি উদ্বেগের কারণ ভারতের এই কারণেই, কারণ গোটা বাংলাদেশের 3টে দিক কিন্তু ভারতের দিকে অবস্থিত। ফলে সেখানে অশান্তি তৈরি হলে, সেখানে গণ্ডগোল হলে পরে ভারতের একটা স্বাভাবিকভাবেই একটা তৎপরতা লক্ষ্য করা যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে, নেতারা যা বলছেন, কারোর ওপর কোনো কন্ট্রোল নেই। জামাত এবং কট্টরপন্থীরা তারা যেভাবে দেশ চালাতে চাইছেন, এটাই কিন্তু ঘটনা। সিরিয়া হওয়ার মতো অবস্থা, সেটাই তো দেখতে পাচ্ছি। সুমন কল্যাণ, ধন্যবাদ। মহানন্দাদি, এটা কি মানে খুব দুর্দিনের দিকে এগোচ্ছে বাংলাদেশ? আর যদি পড়শি দেশে এত আনরেস্ট থাকে, তাহলে তার ইমিডিয়েট প্রতিবেশী হিসেবে আমাদের ওপরও কি তার প্রভাব পড়তে পারে? দেখো, যারা এই ধরনের কথা বলছে বাংলাদেশে, তারা কারা? তারা মৌলবাদী, সন্ত্রাসবাদী,
এদের কোনো ধর্ম কোনোদিন হয় না, এবং যার জন্য এই ধরনের কথাবার্তা তারা বলতে পারে। এবং এদের নিয়ন্ত্রণ যদি সরকার, পুলিশ, প্রশাসন না করতে পারে, তাহলে সব থেকে ক্ষতি কিন্তু বাংলাদেশের এবং ভারতবর্ষের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ভারতবর্ষ একেবারে পড়শি দেশ, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ, আমরা একেবারেই তাদের ইমিডিয়েট পড়শি, কাজে তার প্রভাব নিশ্চয়ই আমাদের রাজ্যে সব থেকে বেশি পড়বে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সরকার, তাদের দেশের সরকার কি ভাবছে? ইউনূস সরকার যদি মনে করে যে এই মৌলবাদীদের সাপোর্ট করে তারা দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাইবে, সেটা শুধুমাত্র একটা ধ্বংসাত্মক নীতি, এছাড়া আর কিছু না। অলরেডি বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত খারাপ জায়গায়, কিন্তু সেই জায়গা থেকে তাদের যদি আরো অবনতির দিকে চলে যেতে হয়, তবেই তারা কিন্তু এই মৌলবাদী উগ্রপন্থীদের। বাংলাদেশে তো পাকিস্তানের থেকে শেখা উচিত। অর্থনৈতিকভাবে দেউলিয়া একটা দেশ শুধু ভারত বিরোধিতা করতে গিয়েই শেষ হয়ে গেল। বাংলাদেশ যদি এখনো না শেখে, সমূহ বিপদ তাদের কপালেও। অনেক ধন্যবাদ মহানন্দাদি। শেষ করবো নিউজ এট 2, সঙ্গে থাকুন।